This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়লা জুন শেষ দফার নির্বাচন, এবার 30শে মে বিকেলে প্রচার শেষ হচ্ছে, আর তারপরেই সোজা কন্যাকুমারী চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 3 সাগরের সঙ্গমস্থল, সেখানে ওই স্বামী বিবেকানন্দ রকে ধ্যানস্থ হবেন আমাদের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধান প্রচারক। এবার 30শে মে থেকে পয়লা জুন দিনরাত ধ্যানস্থ থাকবেন, আর তিনি কিছু করবেন, মানে মোদি কিছু করবেন এটা জেনে যাওয়ার পরেও বিরোধীরা সতর্ক হবেন না, বা তারা কোনো প্রতিক্রিয়া দেবেন না, বা সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করবেন না। তা হয় নাকি? মোদি ধ্যানে বসার আগেই বিশ্লেষণ শুরু হয়ে গেছে যথারীতি। আর বিরোধীরা প্রশ্ন তুলছেন, প্রত্যেকবার ভোটের সময়ই কেন এই ধ্যানের কথা মনে পড়ে প্রধানমন্ত্রী? 2019-এর লোকসভা নির্বাচনের সময় এই কেদারনাথের পেছনের গুহায় এভাবেই একদিন ধ্যান করেছিলেন তিনি। আর বিরোধীরা তখন বিদ্রূপ করে বলছিলেন যে বেগতিক বুঝেই ধ্যান করছেন। এবারও সেই একই তত্ত্ব বলছেন যে বেগতিক বুঝেই কি ধ্যান করার কথা মনে পড়ল। কেউ কেউ আবার মেরুকরণের তত্ত্ব সামনে আনছেন, কেউ আবার বলছেন মোদি ভীষণ কনফিডেন্ট, দারুণ আত্মবিশ্বাসী, তাই নিশ্চিন্তে এখন সব কাজকর্ম শেষ করে ধ্যানে বসে যাচ্ছেন। কিন্তু সে তো শেষ দফার ভোট মেটার পর ওই রেজাল্টের আগেও বসে যেত। 30শে মে থেকে পয়লা জুন পর্যন্তই কেন ধ্যানটা করতে হবে? এই তারিখটা দেখেই কিন্তু আমার মাথায় অন্য একটা ভাবনা এলো, জানেন তো। আচ্ছা, 30শে মে বিকেলে তো শেষ দফার প্রচারটা শেষ হয়ে যাচ্ছে, তারপর আর ভোট বাকি নেই, তাই প্রচার করারও কোনো অনুমতি নেই, নেতাদের তাই ছুটি। এবার বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক নেতাই এমন কোনো বক্তব্য এই সময় রাখতে পারবেন না যাতে ভোটটা প্রভাবিত হয়। এই সময় টেলিভিশন চ্যানেলগুলো, মানে আমাদের মতো যারা আছি আর কি, তারা খুব সমস্যায় পড়ে যায়, জানেন তো। দেখাবো কি, বলবে কি, না বললে আপনাদেরই বা কী দেখবেন আপনারা, আপনাদের জন্য তো ভাবতে হবে। এবার 2019 থেকে এই সমস্যাটা সমাধান করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কেদারনাথের গুহায় তিনি সেবার ধ্যানে বসলেন সারা দিন, এমনকি পরের দিন সকাল পর্যন্ত টেলিভিশনের পর্দা জুড়ে তারই মুখ। আর ওদিকে বিরোধীরা কমপ্লিটলি বেকায়দায়, তাদের তো প্রচার শেষ হয়ে গেছে, কিন্তু মোদি চর্চায় রয়েছেন। আর আরেকটা সমীক্ষায় দেখা গেছে, মানে এটা এই এত শেষ পর্যন্ত কেন একটা তাগিদ, সেটা বুঝতে গেলে এই সমীক্ষাটার কথা বুঝতে হবে। সেই সমীক্ষাটায় দেখা গেছে কি জানেন, যে প্রত্যেক 4 জন ভোটারের মধ্যে একজন ভোটার ভোটের একদম ওই শেষ 48 ঘন্টায় সিদ্ধান্ত নেন কাকে ভোট দেবেন। এরা হচ্ছেন ওই ভ্যাসিলেটিং ভোটার, ফ্লোটিং ভোটার। তাই বুথের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক চিহ্ন রাখার একটা নিষেধাজ্ঞা রয়েছে, আর 48 ঘন্টার আগে প্রচার শেষ করার বিধান রয়েছে, যাতে ওই সময়টায় নিশ্চিন্ত মনে একদম ঠান্ডা মাথায় ভেবে চিনতে ভোটটা দিতে পারেন ভোটার। মোদিও প্রচার করছেন না, কিন্তু প্রচার অপপ্রচার যেভাবেই দেখুন চর্চায় থাকবেন। এবার খেয়াল করে দেখুন, যারা অনুগত ভোটার তাদের তো নিয়ে বিশেষ কিছু বলার নেই, তারা নিশ্চিন্তে যা ভেবে আছেন, আগের থেকে মনস্থির করা আছে, যাবেন এবং বোতাম টিপবেন। কিন্তু যারা এই বললাম ফ্লোটিং ভোটার বা ভ্যাসিলেটিং ভোটার বা সুইং ভোটার, যেভাবেই বলবেন, যারা একটুখানি শেষ মুহূর্ত পর্যন্ত ভাবছেন, এই মুহূর্তে একটুখানি নিউট্রাল আছেন, ভোটের ভেতর ওই চৌখপ্পি, ঢাকা চৌখপ্পি, কখনো কাপড়, কখনো পিচবোর্ড, সেইখানে ঢোকার সময় তাদের মনে কিন্তু এই শেষ ছবিটা, সেটা জলজল করার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে। অন্তত মনটা চোখ বন্ধ করলে একবার ওই ছবিটা দেখে ফেলবে। আর মোদির ছবির থেকেও আরেকটা জিনিস চোখে পড়বে, কারণ মোদি তো একাত্ম ওই পদ্ম চিহ্নের সঙ্গে, এই পদ্ম প্রতীকের গুরুত্বটাই এখানে সব থেকে বেশি, জানেন তো, কারণ ভোটটা তো ওই প্রতীকেই দিতে হবে। তাহলে এটা নিয়ে বিরোধীরা যাই বলুন, এটা তো, এই প্রশ্নটা তো বিশ্লেষণ করে দেখতেই হবে যে ধ্যানে বসে মোদি কি আসলে আদর্শ আচরণবিধিটাকেই লঙ্ঘন করলেন? অভিযোগ করলে আমি শিওর নরেন্দ্র মোদী সংবিধান দেখিয়ে দেবেন। ধর্মাচরণ তার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রপতির জন্য কিছু বিধি নিতে যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য কিচ্ছু নেই। অর্থাৎ শেষ ভোটের আগে শেষ 2 দিন যখন বিরোধীরা ছুটিতে থাকবেন, প্রধানমন্ত্রী তখনও প্রচার করবেন, প্রচারে থাকবেন। এটা বুঝেই কংগ্রেস এই নিয়ে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে এসছে, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুধু একটা কথাই ভাবছি, মানে ভালো ছেলে মেয়ে যারা ওই সারা বছর পড়াশুনো করে, তারা তো
পরীক্ষা দিতে যাওয়ার সময় সচরাচর বাসে বসে পড়া মুখস্থ করে না। তাহলে এত প্রচারের পরেও মোদি কেন নিশ্চিন্তে পুরো বিশ্রামে যেতে পারছেন না? নাকি এটা আসলে তিনি সেইভাবেই বিশ্রাম বলেই দেখাতে চাইছেন? আমরা বুঝতে পারছি না। মোদি ভারতবর্ষের সব থেকে বেশি খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সে ভোটের প্রচার শেষ করলেও শেষ হতে দেবে না। তাই ভোটের প্রচার শেষ, কিন্তু মোদির প্রচার শেষ হবে না। কখনো কেদারনাথে, কখনো প্রতাপগড়ে, কখনো কন্যাকুমারিকায় এ ঢপবাজি চলবে। তাই এতদিন হিন্দু মুসলমান হলো, এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করবে। এই ঢপের রাজনীতি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিশ্রান্ত। যাকে এটা স্ট্র্যাটেজি হোক, মানে কৌশলী হোক বা বিশ্রামী হোক, যা তার মনে আছে তিনি তার মতো করে করছেন। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। মনের ভেতর ঢুকে কে আর কবে দেখতে পেয়েছে বলুন? আমরা তো জাস্ট ওই নেতারা যেরকম গেস ওয়ার্ক করেন সেই সমস্ত দেখে আমরা গেস ওয়ার্ক করলাম, কারণ নেতারাও তো গেস ওয়ার্কই করছেন। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অধীর চৌধুরী কি বললেন। আমরা এর বাইরে গিয়ে বরঞ্চ অন্য একটা জিনিস ভাবি, মানে ধরুন বিশ্রাম নেওয়ার জন্যই হোক বা যে কারণেই হোক, কন্যাকুমারীকেই কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ ভৌগোলিক অবস্থান। ভারতের একদম ওই প্রান্তে। গোটা দেশ যদি ওই দিকে তাকায়, গোটা দেশকে মনে হবে একদিকে তাকিয়ে আছে, বিভিন্ন দিক থেকে। কাউকে ডান দিক থেকে বাঁ দিকে তাকাতে হবে না, কাউকে বাঁ দিক থেকে ডান দিকে তাকাতে হবে না, সবার নজর দেখবেন একদিকে। গোটা দেশকে তার দিকে, একটা বিশেষ দিকে তাকাতে বাধ্য করা, এটার মধ্যে দিয়েই তো একটা রেজিমেন্টেশন তৈরি হয়। সেটাই কি মাথার মধ্যে রয়েছে? যে শৃঙ্খলাটা ওই একদিকে তাকানোর মধ্যে, ওই দেখবেন প্যারেডের সময় যখন যিনি স্যালুট নেন তার সামনে গিয়ে সবাই পুরো পল্টনটা ফাট করে অন্যদিকে মাথা ঘুরিয়ে দেয়, ঠিক সেরকম করে গোটা দেশকে একটা পার্টিকুলার দিকে মাথা ঘুরিয়ে দেওয়ার মধ্যে কি একটা শৃঙ্খলা তৈরি করে দেওয়া, একটা অভ্যেস তৈরি করে দেওয়া, যে ধারণটা ওই ভোট দেওয়ার সময়ও তাদের মনে থাকবে। এবার দ্বিতীয় কারণ, কন্যাকুমারী তামিলনাড়ুতে আর কেরালার ওই কোভালাম থেকে মাত্র 86 কিলোমিটার দূরে। এই দুটো রাজ্যেই ভোট হয়ে গেছে, কিন্তু বিধানসভা নির্বাচন সেটা তো আছে সামনে। আর আরেকটা ব্যাপার আছে, আমরা জাস্ট গেস ওয়ার্ক করছি, এটা দ্বিতীয় গেস। কন্যাকুমারী থেকেই তো ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। এবার মোদির বার্তা হতেই পারে রাহুল শুরু করেছিলেন, শেষ তিনি করছেন। মানে শেষ করার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। ওস্তাদের মার শেষ রাতে, শেষ হাসি আসা, এরকম অনেক কিছু ব্যাপার আছে, এগুলো খেয়াল রাখবেন। আর তৃতীয় কারণ, আর সেটা তো অবভিয়াস কারণ, অবশ্যই স্বামী বিবেকানন্দ। উত্তর আর পশ্চিম ভারতীয় হিন্দুদের কাছে রাম যা, আমাদের এই পশ্চিমবঙ্গ বা এই পাশে ত্রিপুরা বা দক্ষিণ ভারতীয় হিন্দুদের কাছে স্বামী বিবেকানন্দ তো তাই। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ওই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম আর ইসকনের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ করে ঠিক সেই জায়গাটা ধরার একটা রাস্তা খুলে দিয়েছেন। ফলে বিবেকানন্দের যে আরও কাছাকাছি যেতে চাইবেন এরকম পরিস্থিতিতে মোদি, এটাই তো স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক পোর্টফোলিও মাথায় রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু এই মোদির এ ব্যাপারে নিকটতম প্রতিদ্বন্দ্বী। মোদি 3 বারের মুখ্যমন্ত্রী আর তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চান আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় 9-এর দশকের গোড়ার থেকে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, 3 বারের মুখ্যমন্ত্রী। ফলে তার একটা কোথাও গিয়ে একটা জানেন তো টক্কর চলে ভেতরে ভেতরে। এই যে সেই জন্যই হয়তো তিনি যখন গিয়ে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম বা ইসকন এদের সম্পর্কে কারোর সম্পর্কে, এদের সবার না, কারোর সম্পর্কে যখন ক্ষোভ প্রকাশ করেছেন বা তাদের বিরুদ্ধে তোপ দেখেছেন, তখন সেই জায়গাটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধরে নেওয়ার চেষ্টা করেছেন। ফলে বিবেকানন্দকে টানাটানি পড়বে, এটাই তো স্বাভাবিক। সেই জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, জানেন তো তারও কন্যাকুমারী যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আরএসএস সেটাও নাকি দখল করে নিয়েছে। আচ্ছা, এই দুধের স্বাদ ঘোলে
মেটানোর একটা কথা আমরা শুনেছি। রাজনীতিতে সেরকম কোনো বন্দোবস্ত আছে নাকি জানি না, রাজনীতির চিন্তাভাবনাটাই অন্যরকম। তবে আমরা আজকে একটা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যারা পদযাত্রা করলেন, কোন পদযাত্রা, কোন রুটে, ওই সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি, বাগবাজারে মায়ের বাড়ি, আর শ্যামবাজার 5 মাথায় সুভাষচন্দ্র বসুর সামনে থেকে, আর 3টেকে লিঙ্ক করে দিলেন। এটা কি আসলে ওই মায়ের বাড়ি বা স্বামীজির বাড়ি বা 5 মাথায় সুভাষচন্দ্র বসু এরা যাতে বেদখল না হয়ে যায় সেই জন্য আর কি ইট ছুঁয়ে রাখলেন? কাল মোদি যে রুটে রোড শো করেছিলেন আজ সেখানেই পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাস্তার রং ছিল গেরুয়া, আজ সবুজ। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি সবুজ দিয়ে ওই গেরুয়ার চিহ্ন মুছে দিতে চাইলেন? এই মুছে দেওয়ার ব্যাপারটা কিন্তু দারুণ চলে রাজনীতিতে। আমরা দেখেছিলাম তো বিধানসভায়, ওই একজন বসে ধর্ণা দিচ্ছে তো আরেক দল এসে গঙ্গার জল দিয়ে সেই জায়গাটা ধুইয়ে শুদ্ধ করছে। মধ্যে কথা তাদের ছাপ বা অন্য যাই বলুন, তারা বলেন পাপ, সেটাকে ধুয়ে মুছে সাফ করে দিতে চাইছেন। এই চর্চাটা আছে, এই স্টাইলটা আছে রাজনীতিতে। এই বাম জমানার শেষ দিকের কথা ভাবুন, বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে যেখানে জনসভা করতেন তার ঠিক পরেই সেইখানে গিয়েই জনসভা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাম নেতারা সেই সময় ঠাট্টা করে বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সূচি কোথায় কোথায় সভা করবেন তিনি, সেটা আসলে তারা ঠিক করে দেন। আচ্ছা, নরেন্দ্র মোদীও কি ঘনিষ্ঠ মহলে এরকম ঠাট্টা করছেন? মানে বহিরাগত তকমা দিয়ে 2021-এ বিজেপিকে তো এখান থেকে ওই দুশোর স্বপ্ন একদম ধূলিসাৎ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার স্বামীজি আর নেতাজিকে হাতিয়ার করে ফের বাংলায় ঢুকতে চাইছে বিজেপি। সহজিয়া ভক্তিবাদ যাতে বেহাত না হয় সেটা নিশ্চিত করতেই কি এই রকমভাবে সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়? যা দেখছি, জানেন তো, নেতা হওয়াটা মোটেও সহজ কাজ নয়। শেষ বাঁশি না বাজা পর্যন্ত এতটুকু ঢিলে দেওয়ার জো নেই। আর খেলায় কি বলে জানেন তো, ম্যাক্সিমাম গোলগুলো হয় ওই খেলা শেষের শেষ 5 মিনিটে আর হাফ টাইমের আগে শেষ 5 মিনিটে। মানে ওই সময়টাই একটু নিজেদের মধ্যে আত্মতুষ্টি এসে যায়, এই তো খেলা শেষ হলো বলে। আর ঠিক সেই সময় নাকি যাবতীয় ভুল ত্রুটিগুলো হয়ে যায়। নেতারা দেখছি এই খেলার নিয়মটা অক্ষরে অক্ষরে মেনে চলে। আমরা কিন্তু আজকে বাইরের লোক নিয়ে আসিনি, আপনারা স্থানীয় মানুষ আছেন। গতকাল যেটা করা হয়েছিল, হাওড়া, হুগলি, ঝাড়খণ্ড, বিহার থেকেও লোক নিয়ে আসা হয়েছিল। আমরা কিন্তু সেটা করিনি, কারণ আমরা মনে করি বাংলায় যা লোক আছে, শ্যামবাজারে যা লোক আছে, তাকেই এরা নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য। এটা আপনাদের আরেকবার দাড়ি তো রবীন্দ্রনাথেরও ছিল, আবার রাম ছাগলেরও থাকে। তো রাম ছাগল তো আর রবীন্দ্রনাথ হয় না। তো সেরকম মুখ্যমন্ত্রী সভা করতেই পারতেন, অন্য জায়গায় রোড শো করতেই পারতেন, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে কম্পিটিশান করা মানে এটা মূর্খতা ছাড়া, রাজনৈতিক মূর্খতা ছাড়া আমি আর অন্য কিছু বলবো না। গতকাল যে ঐতিহাসিক, অভূতপূর্ব, অবিশ্বসনীয় যে শো হয়েছে, আমি এক কথায় বলবো, মানে আমার মনে হলো যে ম্যাজিশিয়ান শো করছেন, সেরকম পলিটিক্যাল ম্যাজিশিয়ান একজন, তিনি হচ্ছে নরেন্দ্র মোদী। আর আজকে তাকে ওই রাস্তায় চ্যালেঞ্জ করতে যাওয়া মানে পলিটিক্যাল মূর্খতা। একই মঞ্চে করতে পারতেন, একই ডান্ডা, একই মঞ্চ, একই ইভেন্ট ম্যানেজার, একই ইস্যু, একই নীতি, একই মালিক, একই কর্মচারী, শুধুমাত্র ঝান্ডাটা আলাদা লাগে।